সময় ও গতি অধ্যায়ের আজকে লাস্ট পার্ট দিয়ে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে দেখো সময় ও গতি ক্লাস 7 এর। আচ্ছা, যারা আগের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে, সেখানে সব ভিডিও পরপর দেওয়া আছে, সেখানে তো পেয়ে যাবা, দেখে নিও। এবার বলছি, দেখো যে নিউটনের তৃতীয় সূত্রটা কি হয়। তোমরা জানো যে দেখো, যখন কোনো একটা জিনিসের উপর বল প্রয়োগ করা হয়, যেমন ধরো একটা বল আছে, সেটাকে ড্রপ করলাম, মানে একটা ধরো খেলার বল, সেটাকে ড্রপ করলাম। এবার যখন সেটা নিচে যাবে তখন আবার সেই উপরে চলে আসে উঠে। তাহলে এই নিচে গিয়ে আবার কেন উপরে আসে? কারণ এখানে নিউটনের তৃতীয় সূত্র কাজে লাগে। দেখো, নিউটনের তৃতীয় সূত্রে বলল যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল থাকে। মানে একটা ধরো কোনো একটা বল আমরা দিলাম, ধরো আমি এভাবে এই বোর্ডের উপরে বল প্রয়োগ করলাম, তাহলে সেম এই যে বোর্ড আছে সেটাও আমার উপরে বল প্রয়োগ করবে। তাহলে প্রত্যেক ক্রিয়ারই যখন সমান এবং বিপরীত, বিপরীত মানে কি, একটা ধরো এদিকে বলটা প্রযুক্ত হয়েছে, তার উল্টো দিকে প্রতিক্রিয়া বলটা হবে। মানে যেদিকে বলটা প্রযুক্ত হবে তার উল্টো দিকে তার একটা বিপরীত বল ক্রিয়া সৃষ্টি হবে, সেটাকে বলা হবে নিউটনের তৃতীয় সূত্র। মানে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। তোমরা সূত্রটা লিখো, প্রত্যেক ক্রিয়ার ই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। প্রত্যেক ক্রিয়ারে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। এবার বৈশিষ্ট্য আমরা জানবো, মানে নিউটনের তৃতীয় সূত্র কি কি বৈশিষ্ট্যতে কাজ করে। মানে যেমন ধরো, এই যে যখন দুটো নিউটনের দ্বিতীয় সূত্র কাজ হবে, তাহলে সর্বদা সেটি দুটি বস্তুতে কাজ হবে এবং দুটো ভিন্ন ভিন্ন বস্তু থাকবে। যেমন ধরো, একটা আমি বলছি, বল যখন ড্রপ করলাম, দিয়ে সেটা আবার উপরে গেল, তাহলে এই যে বলটা নিচ থেকে উপরে গেল, তাহলে সেটা দুটো একটা বস্তু আছে, দেখো, একটা বস্তু বল আর একটা কি মাটি। তাহলে এই যে বস্তু, তখন দুটো বস্তুর ক্ষেত্রে হয়। তার মানে নিউটনের দ্বিতীয় সূত্র সর্বদা দুটি বস্তুতে ক্রিয়াশীল হয়, দুটি ভিন্ন ভিন্ন বস্তুতে ক্রিয়াশীল হয়। নিউটনের তৃতীয় সূত্র দুটি ভিন্ন ভিন্ন বস্তুতে ক্রিয়াশীল হয়। এটা প্রথম লিখো, দুটি, আমি সংক্ষেপে লিখছি, ভিন্ন ভিন্ন বস্তুতে ক্রিয়াশীল হয়, এটা প্রথম পয়েন্ট। তারপর দেখো, যে বস্তু দুটো আছে, ধরো একটা আমি বস্তু এ ধরছি আর একটা বি, তাহলে বস্তু দুটো পরস্পরের বিপরীত দিকে বলটা প্রযুক্ত করবে এবং সমান বল প্রযুক্ত করবে। মানে যে বল দুটো হবে পরস্পরের সমান হবে এবং বিপরীত। লেখো, আর প্রথমে যে বল সেটাকে ক্রিয়া বলা হয়। হ্যাঁ, ক্রিয়া ও প্রতিক্রিয়া, ক্রিয়া, আর 2 নম্বরটা প্রতিক্রিয়া। ক্রিয়া ও প্রতিক্রিয়া পরস্পরের সমান ও বিপরীত, পরস্পরের সমান হয় এবং তার বিপরীত হয়। ঠিক আছে, এটা একটা পয়েন্ট মনে রাখো। এবার দেখো, একক বল থাকতে পারে না, মানে সর্বদা দুটো বল থাকবে। মানে যখনই একটা কোনো ক্রিয়া বল দেওয়া হবে, তার অপোজিট, তার উল্টোতে সর্বদা প্রতিক্রিয়া বলও থাকবে। মানে একক বল বলে কিছু হয় না, সর্বদা দুটি বল ক্রিয়াশীল হয়। কারেন্ট পালিয়ে গেল। হ্যাঁ, তাহলে এবার দেখো, ক্রিয়া এবং প্রতিক্রিয়া যখন হয় দুটি বস্তুতে হয়, তেমনি ক্রিয়া প্রতিক্রিয়া বলটা সর্বদা দুটো একসঙ্গে থাকবে, মানে একক থাকতে পারে না। তো 3 নম্বর পয়েন্ট লিখো তোমরা, যে একক বল থাকতে পারে না। ঠিক আছে, মানে সর্বদা দুটো বল থাকবে এবং যে বল দুটো আছে দুটো পরস্পরের ভিন্ন ভিন্ন বস্তুতে হবে। ঠিক আছে, তাহলে এই যে পয়েন্টগুলো তোমরা কয়েকটা মনে রাখো, যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত ক্রিয়া হয়, এটা হলো সূত্র। এবং যে বৈশিষ্ট্য, কারেন্ট আবার চলে এলো, তাহলে দুটি ভিন্ন ভিন্ন বস্তুতে ক্রিয়াশীল হয়। তারপরে ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পরের সমান, যেটা বললাম যে একদম ধরো এদিকে একটা বল প্রযুক্ত হচ্ছে আর এদিকে, তাহলে এই দুটো বল একদমই সমান হয়। এবার লাস্ট দু একটা আমরা উদাহরণ জানবো যেখানে নিউটনের সূত্র ক্রিয়াশীল হয়, তৃতীয় সূত্রটা। যেমন দেখো, যখন পাখি আকাশে ওড়ে, তখন জানো তোমরা যে ডানার সাহায্যে ওড়ে, তাহলে ডানা পাখির, মানে পাখির ডানা যেটা আছে বাতাসের ওপরে বল প্রয়োগ করে, যে বাতাসও তার ডানার ওপরে বল প্রয়োগ করে, তার কারণে সেটা উঠতে পারে। বোঝা গেল? মানে পাখিটা যখন বাতাসের ওপর বল প্রয়োগ করবে, তখন বাতাসও তার উপরে বল প্রয়োগ করবে, দিয়ে এই দুটো কারণে সেটা উঠতে পারবে। তারপর ধরো, আরও যে কোনো জিনিস যখন মানুষ হাঁটে, তখনও সেখানে নিউটনের তৃতীয় সূত্র কাজে লাগে।
মানে যখন আমরা মাটিতে বল প্রয়োগ করি তখন মাটিও আমাদের উপর বল প্রয়োগ করে, তার জন্য আমরা সামনে এগিয়ে যাই। ঠিক আছে, তাহলে এইভাবে আরও আছে, যেমন নৌকাতে যখন তোমরা নামার চেষ্টা করো, এটা ছবি আছে বইয়ে, তখন দেখবা সেই নৌকাটা পিছন দিকে একটু চলে যায়, কারণ আমরা যখন সামনের দিকে যাব তার বিপরীতে একটা বল প্রযুক্ত হবে, দিয়ে সেটা পিছন দিকে চলে যাবে। তাহলে এই কয়েকটা নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ তোমরা মনে রাখো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি সব কিছু তোমাদের ক্লাস 7 থেকে 10 পড়িয়ে দিয়েছি, তোমরা ডিসক্রিপশানে দেখো, তোমাদেরগুলো আছে, এবং ভিডিওটি অবশ্যই লাইক করো। এরপরে নেক্সট টপিক আমাদের আছে, দেখো নিউটনের তৃতীয় সূত্রের পরে তোমাদের বইয়ে লেখা আছে কার্য এবং শক্তি। এইগুলো আমরা জানবো, কার্য এবং শক্তি। প্রথমে কার্য সম্পর্কে, তারপরে তাই শক্তি জানবো। তাহলে কার্য যদি বলা হয় তার মানে কি, দেখো কার্য মানে কোনো বস্তুতে যদি বল প্রয়োগ করা হয় দিয়ে বস্তুটির স্মরণ ঘটে, তাহলে বলা যায় যে বস্তুটির কার্য হয়েছে। এটা সংজ্ঞা। এটার মানে একটা বস্তু আছে, সেটাতে বল প্রয়োগ করলাম, তাহলে যদি তার স্মরণ হয় তাহলে বলবো সেটার কার্য হয়েছে। যদি স্মরণটা না হয় তার মানে সেটা কার্য হয়নি। তাহলে কোনো বস্তুতে বল প্রয়োগ করলে যদি বস্তুটির স্মরণ হয় তাহলে সেটাকে তার কার্য বলা হয়। ঠিক আছে, তাহলে কার্য তোমরা লিখো, কোনো বস্তুতে বল প্রয়োগ করলে, কোনো বস্তুতে বল প্রয়োগ করলে যদি বস্তুটির স্মরণ ঘটে তাহলে তাকে বস্তুটির কার্য বলে। এটা বললাম কার্য কাকে বলে। এবার দেখো যে কার্য হয় সেটা মনে রাখো যে বল এবং স্মরণের গুণফলের সাথে সমান হয়। ঠিক আছে, কার্য বল এবং স্মরণের গুণফলের সাথে সমান হয়, খুব ইম্পর্টেন্ট, এটা একটা সূত্র, তোমরা মনে রাখো যে কার্য সমান হয় বল ইন্টু স্মরণ, লিখে নাও। এবার এখান থেকে দেখো যদি কার্যর ইংরেজি কী হয় ডাব্লু, তাহলে সমান হবে বল মানে এফ, আর স্মরণ মানে ডি, তাহলে ডাব্লু সমান এফ ইন্টু ডি, এটাও একটা সূত্র, খুব ভালোভাবে মনে রাখো, ডাব্লু সমান এফ ডি বা কার্য সমান বল ইন্টু স্মরণ। তাহলে কার্য, এবার দেখো সেটা দুই প্রকারের হতে পারে। একটাকে বলা হয়, এগুলো তোমাদের মানে বুঝলেই হবে, এগুলো অতটা কোশ্চেন আসে না, লিখাবো না, জাস্ট বোঝো। যেমন ধরো একটা কোনো বস্তুতে আমরা বল প্রয়োগ করলাম, একটা ধরো বস্তু উপর থেকে নিচে পড়ছে, তো সেটার উপরে যদি আরও বেশি বল প্রয়োগ করা হয় তাহলে সেটা আরও নিচে যাবে, তার মানে যেদিকে বল প্রয়োগ হচ্ছিল সেই দিকেই আবার যাচ্ছে। তাহলে যখন এইভাবে কোনো হবে সেটাকে বলা হবে বলের পক্ষে বা বলের সপক্ষে কার্য, মানে যেদিকে বলটা ছিল সেই দিকেই কার্যটা যদি হয় তাহলে তেমনটা বলা হবে। আর যদি একটা কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলাম দিয়ে তার উল্টো দিকে যায়, যেমন ধরো আমরা একটা জিনিস ছাদের উপরে উঠে নিয়ে যাচ্ছি, তাহলে যখন ওটা নিয়ে যাওয়া হবে তখন বলটা নিচের দিকে কাজ হয়, পৃথিবীর আকর্ষণ বলটা নিচের দিকে হয়, কিন্তু আমরা যাচ্ছি উপরের দিকে, তাহলে এটা বিপরীত দিকে হয়ে গেল। তাহলে যখন এটা হবে তখন সেটা বলা হবে বলের বিরুদ্ধে কার্য। ঠিক আছে, তাহলে বলের বিরুদ্ধে কার্য আর বলের সপক্ষে কার্য, বোঝা গেল। এবার দেখো আমরা জানবো এই যে কার্য আমরা বার করলাম তার এককটা কি হবে, কার্য তার একক কিভাবে, দেখো এখানে আছে বল, বলের একক কি হয় নিউটন, আর এটা কি মিটার, তাহলে নিউটন ইন্টু মিটার, এটা কিসের দূরত্বের একক মিটার, তাহলে নিউটন ইন্টু মিটার। এটাকে সংক্ষেপে কি বলা হয়, জুল। ঠিক আছে, নিউটন ইন্টু মিটার সংক্ষেপে সেটাকে জুল ব্র্যাকেটে জে বলা হয়। সিজিএস যদি বার করি নিউটনের জায়গায় কি আসবে ডাইন, আর মিটারের জায়গায় সেন্টিমিটার, এটাকে সংক্ষেপে ডাইন সেন্টিমিটারকে বলা হয় আর্গ। ঠিক আছে, তাহলে আর্গ ব্র্যাকেটে ই আর জি। তাহলে দেখো নিউটন মিটারকে সংক্ষেপে জুল বলা হয় এবং ডাইন সেন্টিমিটারকে সংক্ষেপে আর্গ বলা হয়। এবার আমরা জানবো যে জুল আসলে কি, মানে এক জুল কাকে বলে বা জুল কাকে বলে বা জুল জিনিসটা কি সেটা। ঠিক আছে, দেখো তাহলে এবার আমরা জানবো যে জুল কাকে বলে বা এক জুল কাকে বলে, একই কথা পরীক্ষায় যদি আসে। দেখো জুল মানে 1 কেজি কোনো একটা জিনিস আছে, তো সেই 1 কেজির জিনিসটাতে যদি 1 মিটার সরণ হয় তাহলে যে কার্যটা হয় সেটাকে বলা হয় তার 1 জুল কার্য। বোঝা গেল, 1 কেজি জিনিস সেটা 1 মিটার সরণ হবে, তাহলে যে পরিমাণে কার্য হবে সেটাকে তার বলা হবে 1 জুল কার্য। ঠিক তেমনই যদি তোমাদের পরীক্ষায় আর্গ কাকে বলে আসে তাহলে কি লিখতে হবে যে 1 গ্রাম কোনো জিনিস যদি 1 সেন্টিমিটার সরণ হয়, মানে সিজিএসগুলো 1 গ্রাম কোনো জিনিস যদি 1 সেন্টিমিটার সরণ হয় তাহলে সেটাকে 1 আর্গ কার্য বলে। আর এটা কি বললাম যে 1 কেজি কোনো জিনিসকে যদি 1 মিটার সরানো হয় যে কার্য হবে সেটা হবে 1 জুল। আমি লিখিয়ে দিচ্ছি, তোমরা লিখো, কোনো 1 কেজি ভরের বস্তুর 1 কেজি ভরের বস্তুর 1 মিটার 1 মিটার সরণ 1 মিটার সরণ 1 জুল। 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 1 মি
ঘটলে সেই পরিমাণ কার্যকে এক জুল কার্য বলে। টপিক এবার আমরা শক্তি সম্পর্কে জানবো। দেখো শক্তি মানে যখন কার্য করার সামর্থ্যকে শক্তি বলা হয়, তোমরা ক্লাস 6 থেকে পড়ে আসছো, তো এটার মানে কি সেটা আমি বলছি। আচ্ছা, তোমাদের ডিসক্রিপশনে দেখো একটা প্লে লিস্ট আছে, সেই লিঙ্কে তোমরা ক্লিক করে তোমরা ক্লাসের প্রত্যেকটা ভিডিও পরপর পেয়ে যাবা, তোমাদের বইয়ে যতগুলো আছে, তো সেগুলো আর তোমাদের খুঁজতেই হবে না, তোমরা সেই প্লে লিস্টটা সেভ করে নাও এবং ইউটিউবে যেখানে ইউ লেখা আছে নিচে সেখানে তোমরা সেটা পেয়ে যাবা, মানে সেই ভিডিওগুলো পরপর সব আছে দেওয়া, ঠিক আছে। এবার বলছি যে কার্য করার সামর্থ্য যেটা আছে সেটাকে শক্তি। এটার মানে একটা ধরো পাখা বা ফ্যান চলছে, তাহলে সেটা যখন কার্য করে তখন সেটা কিসের কারণে করে? শক্তির কারণে, কারণ সেখানে তড়িৎ শক্তির প্রভাবে সেটা ঘুরতে শুরু করে। তাহলে যে কার্যটা হলো কিসের কারণে হলো? শক্তির কারণে। তো তার জন্য বলা হলো যে কার্য করার সামর্থ্য, মানে যে কারণে কার্যটা হয় সেটাকেই শক্তি বলা হয়। বোঝা গেল? তাহলে কার্য করার সামর্থ্যকে শক্তি বলে, আশা করছি বোঝা গেল। কারণ ফ্যানটা যখন চলবে কার্য হবে, কার্যটা শক্তির কারণে হবে, মানে হ্যাঁ, তার জন্য বলা হয় কার্য করার সামর্থ্যকে শক্তি বলা হয়, ঠিক আছে। এবার তোমরা লিখো শক্তি। তোমরা জানো যে কার্য করার সামর্থ্যকে শক্তি বলে, কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। এবার দেখো আমরা শক্তির বিভিন্ন রূপ হয়, যেমন আলোক শক্তি, তাপ শক্তি, যান্ত্রিক শক্তি, পারমাণবিক শক্তি, আরও অনেক ধরনের শক্তি আছে, ঠিক আছে, নিউক্লিয় শক্তি আরও আছে। তাহলে এবার এই যে শক্তিগুলো আছে সেগুলো শক্তির বিভিন্ন রূপ। এবার দেখো শক্তি যেটা আছে সেটাকে কোনোদিনও ধ্বংস করা যায় না, শক্তিকে রূপান্তর করা যায় এক শক্তি থেকে অন্য শক্তিতে। যেমন ধরো আমরা তড়িৎ শক্তিকে আলোক শক্তিতে বা আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে এইভাবে পরস্পরের রূপান্তর করলাম। এটা লিখে নাও যে তড়িৎ শক্তিকে শক্তিকে ধ্বংস করা যায় না, শক্তিকে রূপান্তর করা যায়। এবার আমরা দেখো আর এক প্রকারের শক্তি যেটাকে বলা হয় যান্ত্রিক শক্তি, সেটা এখানে একটু জানবো, একটু আছে তোমাদের বইয়ে। তো যান্ত্রিক শক্তি মানে যখন কোনো একটা বস্তু আছে তাহলে সেই বস্তুটার মধ্যে যদি তার আকার আকৃতি এবং অবস্থানের কারণে শক্তি সৃষ্টি হয়। কি বললাম? আকার আকৃতি মানে ধরো সেটা দেখতে বড় ছোট, তাহলে আকার আকৃতি অথবা অবস্থানের কারণে, মানে ধরো সেটাকে আমরা ওপরে নিয়ে গেলাম ছাদের ওপরে বা কোনো জায়গায়, তাহলে যখন ওপরে নিয়ে যাবে তার মানে অবস্থার পরিবর্তন, তাহলে আকার আকৃতি বা অবস্থানের পরিবর্তনের কারণে যখন শক্তি হয় সেটাকে বলা হয় স্থিতি শক্তি। তাহলে এগুলো আমরা বলছি। দেখো এখানে যান্ত্রিক শক্তি যেটা হয় সেটা দুই প্রকারের হয়, একটাকে বলা হয় গতি শক্তি আর একটা স্থিতি শক্তি, গতি শক্তি আর স্থিতি শক্তি, ঠিক আছে। এই দুটো আমি লিখিয়ে দিচ্ছি, তারপর হয়ে যাবে। দেখো গতি শক্তি মানে কোনো বস্তু যদি তার গতির প্রভাবে কার্য করার সামর্থ্য অর্জন করে সেটাকে তার গতি শক্তি বলা হয়। যেমন ধরো একটা বাইক চলছে, তাহলে সেটার মধ্যে একটা শক্তি আসে, তাহলে এই যে কার্য করার সামর্থ্য গতির কারণে যখন আসবে তখন সেটাকে তার গতি শক্তি বলা হয়, ঠিক আছে। তাহলে গতি শক্তি কাকে বলে? লিখো কোনো বস্তুর গতির প্রভাবে কার্য করার যে সামর্থ্য অর্জন হয় তাকে গতি শক্তি বলে, ঠিক আছে। এটা এবার স্থিতি শক্তি মানে কি? দেখো যখন কোনো বস্তু তার আকার আকৃতি বা অবস্থানের কারণে, যেটা বলছিলাম, দেখো আকার আকৃতি বা অবস্থানের কারণে যখন কোনো শক্তি অর্জন করবে সেটাকে স্থিতি শক্তি বলা হবে। এবং যান্ত্রিক শক্তি মানে এই যে আকার আকৃতি বা অবস্থান অথবা গতি, মানে সবকে যখন একসঙ্গে বলবো তখন সেটাকে বলা হবে যান্ত্রিক শক্তি। কিন্তু যখন আমরা ভাগ করে দেবো তখন সেগুলো আলাদা আলাদা হয়ে যাবে। গতির কারণে যে শক্তি সেটা হবে গতি শক্তি, এবং যখন তার আকার আকৃতি বা অবস্থানের কারণে হবে সেটা হবে স্থিতি শক্তি। এটা বলবো, তারপর লাস্ট একটা টপিক তোমাদের চ্যাপ্টার তারপর শেষ হয়ে যাবে। তো তোমরা ভালোভাবে দেখো। স্থিতি শক্তি লিখো কোনো বস্তুর আকার আকৃতি বা অবস্থানের প্রভাবে কার্য করার যে সামর্থ্য অর্জন হয় তাকে
স্থিতিশক্তি বলে। ঠিক আছে, তাহলে গতিশক্তি এবং স্থিতিশক্তি আশা করছি বোঝা গেল। গতির কারণে যে শক্তি সেটা হলো গতিশক্তি, এবং যখন আকার আকৃতি বা অবস্থানের কারণে শক্তি হয়ে যাবে সেটা স্থিতিশক্তি। এবার লাস্ট টপিক তোমাদের তারপর শেষ হয়ে যাবে। জানবো, দেখো তোমাদের বইয়ে খেলে অনেকগুলো লেখা আছে, তোমরা জাস্ট একটু রিডিং পড়িও তাহলে হয়ে যাবে। মানে কোনো বস্তুতে শক্তি এবং কার্যের মধ্যে সম্পর্ক, দেখো ধরো একটা হালকা জিনিস আছে এবং একটা ভারী জিনিস আছে, সিম্পল। তাহলে সেটার মধ্যে কোনটা যখন আমরা নিয়ে যাব তখন বেশি বেশি শক্তির প্রয়োজন হবে? ভারী জিনিসটা। বইয়ে দেখো আছে, যখন একটা হালকা কোনো বস্তুকে ওপরে ওঠানো হয় বা কোনো ভারী বস্তুকে, তো যেটার মধ্যে ভরটা বেশি থাকবে সেটাতে বেশি শক্তির প্রয়োজন হবে। এটা একটা বিষয় তোমরা মনে রাখবা। তারপরে দেখো, যখন কোনো আমরা শক্তি নিয়ে যাব, তাহলে সেটার মধ্যে যে শক্তি যখন বাড়বে, দেখো আমি এটা বলতে চাইছি যে শক্তি এবং কার্য পরস্পরের সমানুপাতি হয়। ঠিক আছে, সমানুপাতি মানে কি তোমরা জানো? সমানুপাতি মানে যখন এটা বাড়বে, মানে শক্তিটা যদি বাড়ে তাহলে এই যে কার্যটা সেটাও বাড়বে, এবং যদি এটা কমে তাহলে এই শক্তিটাও কমবে। ঠিক আছে, এটাই মানে সমানুপাতি। এবার এটার মানে হলো যখন বেশি পরিমাণে শক্তি থাকবে, ঠিক আছে, যেমন ধরো সাইকেল এবং বাইক আছে, তাহলে দুটোর মধ্যে যেটাতে শক্তি বেশি বাইকের মধ্যে, তাহলে সেটাতে কার্যটাও বেশি হবে, তার কারণে সেটার স্পিড অনেক বেশি হয়, জানো তোমরা। কারণ বাইকটার ক্ষেত্রে শক্তিটা অনেক বেশি, তার জন্য তার কার্যটাও বেশি হবে। তাহলে যার ক্ষেত্রে কার্য বেশি থাকবে তার ক্ষেত্রে শক্তিটাও বেশি থাকবে, এবং শক্তি যদি কম থাকে তাহলে কার্যের পরিমাণটাও কম হবে। এটা একটা সম্পর্ক, অর্থাৎ যে শক্তি এবং কার্য পরস্পরের সমানুপাতি। হ্যাঁ, এটা লিখে নাও তাহলেই হয়ে গেল। শক্তি এবং কার্য পরস্পরের সমানুপাতি। লাস্ট একটা প্রশ্নের উত্তর তোমরা দাও কমেন্টের মধ্যে, যে কার্যের এসআই একক কী হয়। মানে আজকে আমি যেগুলো কার্যের এককগুলো পড়ালাম তার মধ্যে একটা হয়, এসআই কোনটা তোমরা বলো। এবং আমাদের ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর দেখো এই চ্যাপ্টারটাও শেষ হয়ে গেলো, তোমাদের সব চ্যাপ্টার ডিসক্রিপশানে আছে, সব শেষ হয়ে গেছে। তোমরা দেখে নাও প্রত্যেকটা চ্যাপ্টার। যদি তোমাদের আরও কোনো কিছু কোশ্চেন অ্যান্সার দরকার হয় তোমরা কমেন্টের মধ্যে বলো, আর আমাদের ভিডিওটি লাইক করে দাও। হ্যাঁ, এবং এটা তোমরা কমেন্টের মধ্যে বলো যে কার্যের এসআই একক কী হয়, এবং সেই প্লেলিস্টটা তোমরা সেভ করে নাও, এটা কমেন্টের মধ্যে বলো।